আপনি আপনার 10 ভরি স্বর্ণ ওনাকে দিয়ে দিয়েছেন ওনার লস কভার করার জন্য। জি জি, এটা না করলে তো তখন উপায় ছিল না। আমি যখন বিজনেসটা করছি তখন কোনো আয় ব্যয় হিসাব করি না। আপনার গল্পটা একটু শুনতে চাই যে আপনি এই ফাউন্ডেশন থেকে আসলে আপনি আগেই উদ্যোক্তা ছিলেন, আপনি বলছিলেন কাজকর্ম করছিলেন, কিন্তু এই ফাউন্ডেশনে এসে আপনি আরও শানিত হয়েছেন, শিখেছেন এবং নতুন 3টা প্রতিষ্ঠান তৈরি করেছেন। পেছনের গল্পটা একটু শুনতে চাই। প্রথমে আমার পরিচয়টুকু দিয়ে আমি ইসরাত জাহান, আমি ফাউন্ডেশনে ভলান্টিয়ার হিসেবে কাজ করছি। আমার 12তম ব্যাচ, রেজিস্ট্রেশন নম্বর 107। 12তম ব্যাচ থেকে আপনি আছেন? জি, 12তম ব্যাচ থেকে আমি আছি। তো এখানে উদ্যোক্তা বলতে আমি জীবনে কখনো ভাবিনি যে আমি উদ্যোক্তা হবো, কিছু আমার হবে আর কি। তো আমার বাবার বাড়ি সাতক্ষীরাতে, আমি বিয়ে করছি নিজের পছন্দের বগুড়ার ছেলে আর কি। তো নিশ্চয়ই আমি বগুড়া দিব, তখন থেকে আর কি আমি আমার হাজব্যান্ডের সাথে আমার সাথে একটু মানে ওনারা আমার অ্যাডজাস্ট হচ্ছিল না, মানে আমরা অন্যদিকে তো এটা একটু কম করে, আমাদের তো দক্ষিণ সাতক্ষীরা তো অন্য এলাকা। তারপর অনেক যাই হোক অনেক কষ্টে অ্যাডজাস্ট হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি ছিলেন অনেক বৃদ্ধ মানুষ, ওনারা 12-13 দিনের আগ পিছু ওনারা মারা যান। শাশুড়ি প্রথম মারা যান, তারপরে আমার শ্বশুর মারা যান তার 13 দিন পরে। মারা যাওয়ার পরে একটা মানে সংসার থেকে একটা 2জন মুরব্বী মারা যাওয়ার পরে সংসারটা বিশৃঙ্খলা দেখা দিল, কেমন যেন একটা অন্যরকম। তখন আমার হাজব্যান্ড খুব ভেঙে পড়লেন, একটাই ছেলে মারা গেলেন আমার শ্বশুর শাশুড়ি। তারপর থেকে উনি সাইড কন্ট্রাক্টরি করতেন উনি। তো হঠাৎ করে উনি যে কাজটা করতে করতে বাবা মা মারা গেলেন, ওই কাজটা কেমন যেন 4বার ঠিক করলে 4বারই উনি ভেঙে গেল রাস্তাগুলো, ঠিকাদার উনি আর কি। তখন এক মানে আবার যখন টাকা পয়সা দেওয়ার মতো সঙ্গতি ওনার ছিল না। তখন আমি চিন্তা করলাম যে এইভাবে তো চলে না। এমনও আমি এমন ফ্যামিলি থেকে আসছি, না পারি কাউকে বলতে, না পারি চাইতে বা না পারি, এরকম একটা পর্যায়ে আসছে। তখন আমার বাসায় গ্যাসের লাইন ছিল, পাশের কিছু মহিলারা আমার বাসায় এসে রান্না করতো। শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর আমি একা হয়ে গেলাম, বাসায় পাকায় থাকতো, তখন ওরা রান্না করতো। ওরা আমাকে বললো কি যে ওদের সাথে একদম শেয়ার করতেছি আমি যেরকম এরকম। তো ওখান থেকে একটা মহিলা বললো কি আমি আপনাকে এই ঋণ নিয়ে দেবো, 10,000 টাকা আমাকে ঋণ নিয়ে দিলাম, আপনি এক কাজ করেন, দর্জির কাজ শিখেন। তো যে মাইকিংকে দর্জির কাজ শেখাতো, তো ওখানে আমার যাওয়া পসিবল হয়নি। মানুষের মাধ্যমে আমাকে বাসায় নিয়ে এসে আমি আরও 5টা মেয়ে ঠিক করলাম, করে বাসায় নিয়ে এসে 10,000 টাকা দিয়ে ওনার কাছে আমরা দর্জির কাজটা আমি শিখলাম। শেখার পরে ওই মহিলারা আমাকে 3 টাকা করে, তখন ম্যাক্সি, যে ম্যাক্সি এখন আমরা টেলার্সে সেলাই করি 150 টাকা করে, তখন আমি সারা বেলা বসে ম্যাক্সি সেলাই করতাম। তো সেলাই করতাম, করতে করতে আমি কিছুটা স্বাবলম্বী করে তুললাম, মানে আমার হাজব্যান্ড যে হতাশা হয়ে গেল, ওনাকে কিছুটা আমি মানে হেল্প করলাম। এরকম করতে 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 অনেকটা মানে কিছুটা সময়, আবার এর ভিতরে কিছুটা সময় আমি এখানে অ্যাডজাস্ট করতে না পারার কারণে আমি 5 বার এখান থেকে চলে গেলাম মানে সাতক্ষীরাতে আত্মীয় স্বজনের বাসাতে। তখনও আমার বাবা মা আমাকে ওখানে ঠাঁই দেয়নি, আবার ফিরে এসেছি। ফিরে আসার পরে তার ভিতরে আমি আমার বিয়ে হয় 2006 সালের ডিসেম্বর, 1 ডিসেম্বরে শেষ আর কি। আর আমার ছেলে হয় 2008 সালে 20 ডিসেম্বর। এর ভিতরে আমার বাবা মা তোমার মানে যেতে দেয় না, বা এটা আমি পরে কিন্তু মানে বাচ্চা জন্মের পরে আমি হলো ওখানে গেছি, বা আগেও গেছি, 5 বার গেছি, আমাকে মেনে নেয়নি। যাই হোক সেইভাবে আর কি আমি আস্তে আস্তে এইভাবে চলতেছিলাম। চলতে 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 এমন একটা সময় এসে গেল যে আমার বাবা মারা গেল। বাবা মারা গেল এই খবরটা আমি সকালে পাই, পাওয়ার সাথে আমি হাঁটু ভেঙে পড়ে যাই। তখন কী করলাম, একটা গাড়ি ভাড়া করে আমি ওখানে গেলাম বাবার বাড়িতে। আমার জন্য রাস্তা রাখা ছিল অনেকটা দূরত্ব, বগুড়া থেকে ওখানে যেতে 9 ঘন্টা সময় লাগে। আমিও গেলাম, আসলে কলেজে পৌঁছালাম। ওই মুহূর্তেই আমার বাবার লাশটা আমাকে দেখানোর পরে বাবাকে মাটি দেওয়ার পরে আমার বাড়ি থেকে আমাকে আবার আমি মাটি বলতে গেছি, আমাদের বাড়ি থেকে আবার মানে বের করে দিল যে এই বাড়িতে তোমার ঠাঁই নাই, তুমি কোনো সময় আর আসবে। তখন মানে প্রতিবেশীরাও আমাকে পুরো আশ্রয় দিতে ভয় পাচ্ছিল, যেহেতু বাবা মাও মানে ভাইরা এরা সবাই এরকম করছে আর কি। জোরে মানে ওরা বললো যে তার বাবা মা যখন ঠাঁই দিচ্ছে না, তাহলে আমরা এখানে কীভাবে ঠাঁই দিব। এইটা বলার পরে গ্রামের বাড়ি আমার এক চাচা, উনি রাস্তায় দাঁড়াইছিল, উনি আমাকে নিয়ে গেল আমার বাড়িতে। যখন ঠাঁই দিল না, বলে 2 দিন পরে তুমি মিলাতে হবে, তুমি থাকো, ওখানে যাবে। আমাকে মিলাতেও আসতে দিল না এখান থেকে। তারপরে আমি আবার বগুড়াতে ব্যাক করলাম।
বগুড়াতে ব্যাক করার পর থেকে নিজের ভিতরে নিজের একটা খুব মানে জিদ চলে আসলো আমার ভিতরে। তারপরে আমি জামাই তো আছে? জি আচ্ছা। জি। তারপর আমি কি করলাম, আমি ওই যে ওনাদের সহযোগিতা নিয়ে আমি ব্লকের পৌরসভার থেকে অন্য মানুষের মাধ্যমে আমি ব্লক বাটিকটা আমার জানা ছিল, স্টুডেন্ট লাইফে আমি শিখছিলাম, তখন আমি ওখানে ট্রেনার হলাম ব্লক বাটিকে শেখানোর জন্য। 20টা মহিলা এইভাবে পর্যায়ক্রমে 3-4টা ব্যাচ করে করে আমি শিখলাম। প্রজেক্টটা পৌরসভা থেকে শেষ হয়ে গেল, আমার ওটাও শেষ হয়ে গেল। আমি তখন কী করলাম, আমার বাসাতে একটা বাটিক ব্লক কাপড়ের একটা কারখানা করলাম, টাইস করে যেগুলো। তো ওনাদেরকে আমি পার পিস হিসাবে ওনাদের কাজও শেখাতাম ওর ভিতরে, আবার আমি ওনাদের কাছে করেও নিতাম। তখন ওনারা 30 টাকা 40 টাকা করে করে দিয়ে আমি ওনাদেরকে কাজগুলো করে দিতাম। করার পরে যখন আমি ওগুলো সেল করতাম বিভিন্ন জায়গায়, ওনাদের যখন অন্যের পরামর্শ শুনে যখন মনে করলো যে এটা ওর একটু কম দিচ্ছে, বা পিছনে যারা সমালোচনা করা শুরু করলো যে ও এই কাজ করে ভালো হয়ে যাচ্ছে, আমরাও এটা করবো, তোমরা ওখানে সময় দিবা না, আমাদের এখানে চলে আসো, আমরা তোমাদের কাজ বেশি করে টাকা দিব, তখন ওরা আর আমার কাজ করলো না। ওরা তখন ওরা কিন্তু করতে পারলো না, ওরা যে শুরু করবে এভাবে কিন্তু ওরা পারলো না। তখন ওই কাজটা আমার জানা ছিল, আমি জানি। তারপরে কী করা হলো, ওরা চলে গেল পর আমি ওই কাজটা আস্তে আসলে বন্ধ করে দিলাম। আর আমার হাত নষ্ট হয়ে গেছিলো, ওর রং মেডিসিনগুলো খুব দিয়েছিলো, সবসময় গ্লোভ ব্যবহার করা হতো না, আমি তখন ওটা বন্ধ করে দিলাম কাজটা। তো এইগুলো যখন আমি সব জায়গায় দিতাম, এই যে কারণে বললাম যে আমি এটার আগে আমি ব্যবসা করতাম, মানে এটা বাসাতে এটা করতাম। তারপরে আস্তে আস্তে যেভাবে মানে দিন যাচ্ছে এরকম করতে করতে আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের এইটা পাই হলো নাদির আপুর মাধ্যমে, আমাদের বগুড়া নাদির আপুর মাধ্যমে। নাদির আপুর হাজব্যান্ড, আমার হাজব্যান্ড বন্ধু ছিল, এটা আমি জানতাম না, ওনার মাধ্যমে এটা আমি জানতে পারি। তো উনি আমাকে রেজিস্ট্রেশন করে দেন, কিন্তু রেজিস্ট্রেশন 12তম ব্যাচে করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমি যুক্ত ছিলাম না, বা যুক্ত হতে হয় কীভাবে এগুলো আমি জানতাম না। তারপর ওনার সাথে পরামর্শ করার পরে উনি আমাকে বুলবুল ভাইয়ের নাম্বার দিল, যে উনি যে দুবাইতে যে বুলবুল আহমেদ ভাই আছেন, ওনার সাথে আমাকে যোগাযোগ করতে বললেন। ওনার সাথে যোগাযোগ করার পরে উনি আমাকে যুক্ত করলেন আমাদের দুবাই মানে সেশন চর্চা ক্লাসে। তো দুবাইতে সেশন চর্চা ক্লাসে দেখে আমি হতভম্ব, তো জীবনে কোনোদিন এরকম কোনো কিছু আমি দেখিনি যে এতটা আমাকে মানে ই করছে। তো দুবাইতে তো তখন প্রোগ্রাম মানে সেশন চর্চা ক্লাসটা হতো অনেক রাতে আর কি। তো প্রথম রাতে ওই প্রোগ্রাম করতাম, হাজব্যান্ড একটু মানে অসন্তুষ্ট হইতো। পরবর্তীতে আমার হাজব্যান্ড ঘুমাইছে নাম করে ঘুমাতো না, পরে জানলাম সেটা ওনাদেরকে ফলো করতে খুব আসলে কি। তখন থেকে আমার হাজব্যান্ডের আমাদের এই নিজের বলার মতো ফাউন্ডেশনের এটা এতটা আস্থা মানে এসে গেল। আমার কোনো প্রোগ্রামে যখন থেকে এখানে আমি যখন সবার কাছে খুব পরিচিত হয়ে গেলাম, জানলাম বগুড়া জেলায় আমি মেসেঞ্জারে যুক্ত হতে পারলাম। বিভিন্ন জায়গায় যখন আমি স্পন্সার নিতাম বা কোনো জায়গা আমি মিস করতাম না, আমি নিজে টাকা কামাই করতাম, আমার খুব কষ্ট হতো টাকা খরচ করতে, কিন্তু আমার হাজব্যান্ড তখন আমাকে হেল্প করতো যে এখানে যাও, শুধু যে পরিচিতির জন্য, তারপরে এই না অনেক অভিজ্ঞতা হবে, সব জায়গায় সে আমাকে স্পন্সার করার জন্য মানে বাধা উৎসাহ দিত। এরকম করতে আমার মানে এটা চলতে তারপরে আমার বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো তখন বাচ্চা আমার যখন একটু বুঝতে শিখলো, তখন বাচ্চা আমার সবচেয়ে আমার কষ্টের দিনটার কথায় সেটা আমি আসতেছি। আর এর ভিতরে যে কষ্ট হয়নি তা না, অনেক কষ্ট, অনেক কিছু গেছে, যে রাস্তাগুলো ভেঙে গেছিলো আমার হাজব্যান্ডটা কন্ট্রাক্ট করতে তখন থেকে আমি মনে করেন 10 বই গহনা বিক্রি করে ওনাদেরকে টাকা পেড করা লাগছে। যে রাস্তা যে ভেঙে গেছে, যাদের কাছ থেকে বালু নেওয়া হয়েছে, খোয়া নেওয়া হয়েছে, সিমেন্ট নেওয়া হয়েছে, ওই রাস্তা পুনরায় উদ্ধার মানে করা সম্ভবই নেই এইগুলো ছাড়া। 4বার ঠিক করছে, 4বারই বৃষ্টি হয়েছে, 4বারই। তারপর তখন সবাই বলে যে এটা নাকি মুরব্বীরা যখন সংসার থেকে চলে যায় তখন একটা কিছু হয়, শুভ হয়, কোনো ভালো হয়, অনেক সময় কারো খারাপ হয়, কিন্তু আমাদেরটা হয়েছিল সেটা হলো খারাপ দিকটাই হয়েছিল। তো যাই হোক, তারপরে হলো যখন এরকম মানে আমার বাচ্চাটা হলো, কিন্তু সংসারে কিন্তু ওগুলো মেকআপ দিতে খুব কিন্তু দাঁত ভাঙা খাটুনি কিন্তু আমার উপর থেকে যাচ্ছে, কিন্তু এটা আমি বুঝতে দিতাম না, বা এটা আমি কারোর সাথে শেয়ারও করতে পারতাম না। তারপরে আমার ছেলে যখন হলো তখন সবচেয়ে কষ্ট হতো এটাই যে, আর আমি নিজের বলার মতো ফাউন্ডেশনে যখন যুক্ত হয়েছি তখন না আমি সবাইকে পেয়ে আমি তখন মনে করছি আমার কোনো দুঃখ নেই। ছেলের স্কুলে যখন আমি যাচ্ছিলাম তখন আমি এক জায়গায় বসে থাকতাম, তখন সবাই আমাকে প্রশ্ন করতো আমরা সবাই একসাথে থাকি, আপনি কেন মানে দূরে থাকেন কেন?
তো আমি তখন কারোর সাথে বলতাম না, সবাই জিজ্ঞাসা করতো। উনি এরকম করে বসে থেকে একটু ওনার কাছে একদিন শুনি, তো তারপর ওনারা সবাই আমার কাছ থেকে শুনলো। শোনার পরে বলছে কি, বাবা মা মেনে নিয়ে তাকে কী হয়েছে, আমাকে তুমি মা বলে ডাকবা। একটা খালা মা যাচ্ছিল স্কুলে, তো আমাকে মা বলে ডাকবা, এরকম আমাকে অনেকে উৎসাহ দিত, অনেকে আমাকে বলতো। তো যখন আমার ছেলে ক্লাস প্লে নার্সারি কেজি 1 যখন পড়তাম নিউ স্কলাস্টিক স্কুলে ইংলিশ মিডিয়ামে, তখন আমার ছেলে একদিন আমার বলতেছে কি, স্কুল ছুটি হলে সবাই নানার বাড়ি যায়, মামার বাড়ি যায়, এখানে ওখানে বেড়াতে যায়, আমি কেন যেতে পারি, তুমি কেন আমাকে নিয়ে যাও না? তো ওই সময় আমি প্রশ্নের উত্তর দিতে পারতাম না। তারপর বাবার কাছে জিজ্ঞাসা করতো কেন যেতে পারি না। ওর বাবা উত্তর দিতে, তোমার দাদা দাদি যেরকম নাই, তোমার নানা নানি সেরকম নাই। দাদা দাদি আল্লাহ। আপনার মা এখনো বেঁচে আছেন? হ্যাঁ। আপনারা কোনো খোঁজ দেন না? না, মানে খোঁজ নেন না, খোঁজ মানে হয়তো বা কারোর কাছ থেকে খোঁজ উনি নেন এগুলো পান, কিন্তু আমার যে একটা অধিকার আছে বাবার বাড়িতে, যে আমার যে একটা হাজবেন্ড আছে, আমার বাচ্চা আছে, তাদেরকে সবাই একটা পর্ব, মানে ওই যে ওনাদের অপছন্দে বিয়ে করেছেন, সেই রাগটা ওনারা কত বছর হলো? এটা আমার ওই যে 2005 সালের ডিসেম্বর শেষ, 6 সাল থেকে শুরু, 6 সাল এখন 24 সাল চলছে, আর 19 বছর। 19 বছর ধরে আপনার বাবা মা আপনাকে মেনে নিচ্ছেন? বাবা তো আমার টেনশন, বাবা তো চলে গেছেন। জি, বাবা তো। মা আছেন এখনো, কিন্তু মায়ের মন তো অনেক নরম হওয়ার কথা। আমার মায়ের মন নরম না, আমার মা মানে আমাদের সংসারে হাল ধরে আছেন আমার বাবার বাড়িতে। আপনার মায়ের বাড়ি কোথায়? মানে আপনার বাবার বাড়ি সাতক্ষীরাতে। মানে বাবা মা দুজনের বাড়িতে সাতক্ষীরাতে গ্রাম আছে একটা, আমার থানা আলাদা কিন্তু একই জেলার আর কি, বাবা মা দুজনে। আমি আসলে চাই ভিডিও যারা দেখছেন, সাতক্ষীরার যদি কেউ থাকেন বা আমাদের ফাউন্ডেশনের যদি কেউ থাকেন, ওনার মায়ের কাছে এই খবরটা একটু পৌঁছে দেন যে ওনার মেয়ে ভালো করছে, ভালো আছে, খুশি আছে, জামাই নিয়ে বাচ্চা নিয়ে এখন ব্যবসা করছে। তাহলে ওনার দুঃখ কিসের? আর দিন শেষে তো মা, মেয়ে, সন্তান, এটাই তো সবচেয়ে বড় কথা। আপনারা তাকে কাছে ডেকে নেন, তার যে দুঃখ, তার যে কষ্ট বুক ভরা, তার যে কান্না, সে কান্নাটা শেয়ার করেন। 19 বছর হলো তো, আর কত? একটা জিদ, একটা ইগো, কি সব কিছু। আপনি কিভাবে নিশ্চিত হতে পারলেন যে আপনি ভালো বিয়ে দিলে এর থেকে ভালো বিয়ে হতে পারতো? এর তো কোনো নিশ্চয়তা নেই, আমরা কোনো নিশ্চয়তা কেউ দিতে পারি না। কি হতে পারে? একটা মেয়ের বিয়ে হওয়ার পরে তার জামাই যে কোনো মুহূর্তে মারাও যেতে পারে, পঙ্গু হয়ে যেতে পারে, অনেক বড় রকমের বিপদে পড়তে পারে, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমরা কেন খুশি ছিনিয়ে নিচ্ছি? আমি অনুরোধ করব মাকে যে আপনি আপনার মেয়েকে মেনে নিন, ডেকে নিন, কাছে ডেকে নিন, বুকে জড়িয়ে ধরুন, তার 19 বছরের কষ্টটা দূর হোক। আমি অনুরোধ করব কোনোভাবে আমার এই মেসেজটা ওনার মায়ের কাছে পৌঁছে দেবেন। আপনি বলেছেন যে এই ফাউন্ডেশনে আসার পর আপনি আরও 3টা প্রতিষ্ঠান করেছেন। জি স্যার। এই ভাবনাটা আপনার কখন আসে? এই ভাবনাটা আমার আসে আমি যখন সেশন চর্চা ক্লাস করতাম, তখন বিজনেস সম্পর্কে তো আমার কোনো আইডিয়াই ছিল না। ওটা তো সম্পূর্ণ লেখাপড়ার বাইরের জিনিস। আর আমি যখন বিজনেসটা করছি তখন কোনো আয় ব্যয় হিসাব করি না, কোনো মানে রিসিট মেমো কোনো কিছু করি না, দোকানের যেটা সিস্টেম সেভাবে কিচ্ছু করি না, কিন্তু ট্রেড লাইসেন্সটা শুধুমাত্র ছিল। তারপরে সবাই আমি প্রত্যেকটা সেশনে যুক্ত হতাম শুধুমাত্র জানার জন্য, শেখার জন্য। প্রত্যেকটা 3টা পর্যন্ত বসে থাকতাম আমি দুবাইতে শেখার জন্য। তো এরকম আমি ওই যে জিমটা, লেডিস জিম যেটা ছিল না, ভাবলাম তখন যে কোনটা বেশি চাহিদা, এখন কোন বিজনেসটা আমি করলে মানে খুব পাবো আর কি। তখন বুলবুল আহমেদ ভাইয়ার বা কোন ভাইয়াদের ইসে আমি জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললো ঠিক আছে, আপনার সিদ্ধান্ত ঠিকই আছে, করেন। আমি লেডিস জিমটা দিলাম আমাদের ওখানে। তো আমার মানে ভাগ্যটা খারাপ যেটা হলো, জিমটা আমার দেওয়ার কথা ছিল নিচ ফ্লোরে একদম একতলায়, সেটা আমাকে দিছে উনি 3 তলায়। ডিট হ্যাঁ জি। তারপর আমি সেটা ওনাদের সাথে রাগারাগি করে আমি সেইটা আর দেইনি। তারপরে বুলবুল ভাই আমাকে বললো যে আপনি কি হিসাব করছেন, আমার পাশে 2টা জিম ছিল আবার, তো আপনি কি হিসাব করছেন যে আপনি কত টাকা ওখানে ভাড়া দিতে হচ্ছে আর কয়টা কাস্টমার আপনার আসবে, যে ওই কত টাকা তাদের কাছ থেকে আপনি মাসে পাবেন, এটা হিসাব করবেন। তখন আমি এই যে আমার মাথার ভিতরে যে ঢুকলো, তখন আমি বললাম হুট করে তো কোনো চিন্তা ভাবনা করা যাবে না। তারপরে আমি যখন দেখলাম যেখানে আমার সেল ভালো হচ্ছে, আমার সবার সাথে সুসম্পর্ক, সবাই এক নাম ইসরাত জাহান, সবাই চেনে, সবার কাছ থেকে অনেক সম্মান, ভালোবাসা সব কিছু পাচ্ছি। কোনো কিছু প্রয়োজন হলে সবাই দেখতাম মেনশন করতে ইসরাত জাহান আপুর কাছে। এইভাবে আমি ওমানের সাথে বেশি সম্পৃক্ত ছিলাম, ওনারা আমার কাপড়গুলো নিচে বেশি, জানেন তো মালয়েশিয়ায় গেছে, বিভিন্ন জায়গায় এইভাবে আমার। আপনার এখন কি কি বিজনেস?
এখন আমার আছে একটা ডেকোরেটরের কারখানা, যেটা করা যায়, মানে চেয়ার কাভার, টেবিল কাভার, সামিয়ানা এইগুলো যেখানে তৈরি, এইগুলো বিভিন্ন জায়গায় এগুলো মার্কে সেল করি। আর আমার একটা পার্লার আছে, জি পার্লার আছে। পার্লারটা আমার কাছেই ছিল, সেটা আমি এখন দূরে পার করছি, যেহেতু সেই মেয়ের বাচ্চা হয়েছে, ওই থাকতে পারে না। এখন আমি নতুন করছি আমার খাবারের দোকানটা, জি এটা নাদিরাবুর সহযোগিতা, এটা আমি করছি খাবারের দোকানটা, এখন উদ্বোধন হয়নি। আমার খুব ইচ্ছা ছিল জিমটা উদ্বোধন করার সময় স্যার আপনাকে বগুড়াতে নিয়ে যাব, সেটা আর হয়নি। এখন আমার মাসে ইনশাল্লাহ অনেক, ওটা তো আমার হোলসেলই যায় ডেকোরেটর, এটা ওখানে এখন প্লেট সংযুক্ত করছি, গ্লাস করছি, আগে তো ওইগুলো ছিল না, শুধুমাত্র কাপড়ই ছিল। তো এখন আমার মাসে তো সব বলতে মানা করে, তারপর বলি এই তো 5-6 লাখ টাকার মতো প্রতি মাসে আর কি সেল হয়। অত কর্মীও রাখতাম না, এখন আর কি অনেক কর্মী রাখছি। আপনি কি আপনার এখনকার জীবন পেয়ে খুশি, মানে আপনার অর্থনৈতিক অবস্থা বা আপনার সংসার সবকিছু মিলে খুশি? জি স্যার। আপনার জামাইও খুশি? জি জি। আপনার জামাই এখন কিছু করছে? উনি তো আগে করে যে কন্ট্রাক্টরই করে, উনি ওটা করছে, ওটা উনি, ওটা ওনার। আপনি আপনার 10 ভরি স্বর্ণ ওনাকে দিয়ে দিয়েছেন লস কভার করার জন্য? জি জি, এটা না করলে তো তখন উপায় ছিল না। তারপরে আমি সে স্বর্ণ আমাকে ফেরতও দিয়েছে। হ্যাঁ ফেরতও দিয়েছে। কন্ট্রাক্টরে তো একবারে ওরা টাকা পায়, আর আমাদের তো আস্তে 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 অনেক হেল্প করে সে আমার যখন। আর সবচেয়ে এটা আমি বেশি খুশি, সে এই ফাউন্ডেশন তো অনেক আছে, অনেক আছে, যেমন নিশাপুর ছিল। তো যাই হোক, উনি আপনাদের এই আমাদের এই ফাউন্ডেশনটাকে অনেক শ্রদ্ধা করে, অনেক আর কি। অসাধারণ। আপনার স্বপ্ন কি, মানে আগামী 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? আগামী 10 বছর পরে আমি নিজেকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। সম্পদ ফ্যাশন থেকে আমার জীবনটা শুরু। সম্পদ ফ্যাশন, আমার ছেলের নাম আশিক রাফসান সম্পদ, মানে ওইটা আমার সম্পদ। বাবা মা যেহেতু মেনে নেয়নি, এই সম্পদটা নিয়ে আমি থাকতে চাই। আল্লাহ তাআলা আমার কথা শুনেছেন, বাবা মা মেনে না নিলেও এই সম্পদ থেকে আমি অনেক কিছু সম্পদ গড়তে পেরেছি। আপনাদের সাথে এই গ্রুপে সংযুক্ত হওয়ার পর অনেক ভাই বোন, মায়ের মতো অনেককে পেয়েছি, সাপোর্ট অনেকে আমাকে করেছে। তো আমি দেখতে চাই এটাই যে আমার সম্পদ ফ্যাশন যেন বিশ্বের দরবারে আমি তুলে ধরতে পারি, এই ব্র্যান্ড যেন সব জায়গায় সবার জন্য মুখে মুখে আমি শুনতে পারি। থ্যাংক ইউ সো মাচ।